অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ, পাওয়া গেছে অঢেল বিদেশি উপহারের সামগ্রী। প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপের রায় ১ ডিসেম্বর। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, গেজেট প্রকাশ, ব্যালট হবে রঙিন, শিগগিরই প্রচারণা শুরু। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। ফেব্রুয়ারিতে ঝামেলামুক্ত ভোটের আশা বিএনপির, জয় পেলে কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার ঘোষণা। নির্বাচনের দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে জনগণ, বলছে জামায়াত। এবং বন্দর বিদেশিদের হাতে গেলে ঝুঁকিতে পড়বে সার্বভৌমত্ব। চুক্তির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, দাবি রিটকারীর আইনজীবীর। নাকচ অ্যাটর্নি জেনারেলের, রায় ৪ ডিসেম্বর। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর কড়াইল বস্তির অধিকাংশ ঘর বাড়ি। মঙ্গলবার বিকেল ৫:৩০টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর হাহাকার যেন থামছেই না। কী কারণে আগুনের সূত্রপাত, এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যত্র আপনার ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে। একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে। গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে, শর্ট সার্কিট থেকেও হতে পারে। তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায়। এদিকে আগুনের ক্ষতিগ্রস্ত করাইল বস্তি পরিদর্শন করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা জানান। আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০,০০০ ঘর রয়েছে করাইল বস্তিতে। চলতি বছরে ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতেই লাগা আগুনে পুড়ে যায় ডজন খানেক ঘরবাড়ি। গেল বছরের ২৪শে মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়েছে করাইল বস্তি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, একের পর এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় আগুনের লেলিয়ান শিখায় ক্ষতিগ্রস্ত রাজধানী ঢাকা। এর আগে একের পর এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনার পর আজ সন্ধ্যায় করাইল বস্তির এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার পর এই আগুনের শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। আজ আমরা এই বস্তির আগুনের যে ঘটনা, সেই আগুন লাগার পর আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিস আমাদেরকে জানাচ্ছিলেন যে আগুনের পর এখন সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়টি হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত যে ভবনগুলো রয়েছে, যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ভঙ্গুর অবস্থা এবং সেগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, সেগুলোর ভেতরে থাকা ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ, সেগুলো থেকে আরও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই করাইল বস্তির পাশেই যে টিএনটি মাঠ রয়েছে, সেই টিএনটি মাঠে কিন্তু যারা সর্বশান্ত হয়ে গেছেন, আগুনে পুড়ে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেসব মানুষেরা এখানে এসে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তারা এখানে তাদের যে দুর্দশার কথা, তারা হঠাৎই যখন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং তাদের ঘরবাড়িকে ক্ষতিগ্রস্ত করে, তারপর তারা কোনোভাবে প্রাণ হাতে নিয়ে তারা যে বেরিয়ে এসেছেন এবং এখানে এসে অবস্থান নিয়েছেন, সেই দুর্দশার কথা তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে এখানে তারা এসে অবস্থান নিয়েছেন বাধ্য হয়ে, এবং তাদের এই এখানে অবস্থান নেওয়ার পর থেকে অনেকেই এখানে জানাচ্ছিলেন যে আমরা দেখতে পাচ্ছিলাম যে পরিবার পরিজন নিয়ে অনেকেই খোলা মাঠের নিচে অবস্থান করছেন এবং একই সঙ্গে এখানে যারা রয়েছেন তারা দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন যে তারা ঠিক জানেন না যে এরপরে তারা কি করবেন। আমরা এখানে অনেক ত্রাণ কার্যক্রমের প্রচেষ্টা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি এখানে জামায়াতের আমির এসেছেন এবং জামায়াতের আমির এসে তিনি আশ্বস্ত করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে তাদেরকে সহযোগিতা করা হবে সাধ্যমতো। একই সঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যে গণমাধ্যম কর্মীরা এই যে দুর্দশা, সেই দুর্দশাকে তারা তুলে ধরছেন, এজন্য তিনি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এই যে টিএনটি মাঠে যেখানে
সর্বশান্ত হয়ে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষেরা খোলা মাঠের নিচে এসে অবস্থান নিয়েছেন। এই মানুষদের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য রেড ক্রসের একটি তাঁবু তৈরি করা হয়েছে এবং অনেকেই নিজেদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে এসে তাদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, খাবারের ব্যবস্থা করছেন, কম্বলের ব্যবস্থা করছেন এবং আশঙ্কা করা হচ্ছে যে আজকে রাতের মধ্যেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কিনা সেটি নিয়ে আশঙ্কা থাকলেও এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের প্রচেষ্টাতেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমরা দেখেছি। এই ছিল করাইলের অগ্নি দুর্ঘটনা থেকে আমার কাছে সবশেষ। রাজধানীর কড়াইল বস্তি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। মঙ্গলবার এই ভল্ট দুটি জব্দ করা হয়। এ সময় শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা 751 ও 753 নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট 832 ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে অঢেল বিদেশি উপহারের সামগ্রী, যা সরকারি তোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও দেননি শেখ হাসিনা। একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছুই পাওয়া যায়নি। এর আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও একটি লকার জব্দ করেছিল এনবিআর সিআইসি। এদিকে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে 10 কাঠা জমি দেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। মূল আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবীরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে বোন শেখ রেহানার নামে প্লট বরাদ্দ দিতে রাজুককে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে 10 কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। 32 জনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামা সহ আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা। মঙ্গলবার উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 1 ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ারের বাইরে। এটা রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট না নিলেও মামলার আসামি হন তিনিও। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চান দুদকের আইনজীবীরা। উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই হবে গণভোট, ব্যালট হবে রঙিন। অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ভোট গ্রহণের পর একই সময়ে গণনা হবে নির্বাচন ও গণভোটের ফলাফল। শিগগিরই দেশ জুড়ে শুরু হবে প্রচারণাও। ইসি সচিব আখতার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যে তৈরি হবে ভোটার তালিকা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সইয়ের প্রায় 1 মাস পর 13 নভেম্বর জারি হয় সনদ বাস্তবায়ন আদেশ, যেখানে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, আর গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রণয়ন করা হবে যথোপযুক্ত আইন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয় গণভোট আইন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ও নির্বাচন কমিশন সচিব জানান, জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই আয়োজন হবে গণভোট। ভোটারদের বিভ্রান্তি কাটাতে 2 ভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সবাই মিলে করব। আমরা
প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। 4টি বিষয়ের ওপর গণভোটে মাত্র একটি প্রশ্ন নিয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও আইনি উপদেষ্টার দাবি, গণভোটে কোনো দলের জন্যই অস্বস্তিকর কিছু রাখেনি সরকার। অধিকাংশ রাজনৈতিক দল যে মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, 5 ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হচ্ছে ভোটার তালিকা। আর গণভোটের কারণে কেন্দ্র বাড়াতে হবে কিনা শনিবারের মক ভোটিং এর পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত। আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি। তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। নির্বাচন নিয়ে অস্বাভাবিক কোনো হুমকি নেই দাবি করে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, একই দিনে 2 ভোটের চ্যালেঞ্জ ভালোভাবেই সামলাতে পারবে সরকার। সেরকম থ্রেট নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সবসময় আছে। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনী অনিয়ম তুলে ধরাই পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে তফসিল। এ সময় অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুবিধা দেওয়ার দাবি জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। 2023 সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন করে নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। গেল জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 96 সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। এর 2 মাস পর নতুন করে 81টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার সকাল বিকাল 2 পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। 2 পর্বে 81টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি 5টি। ডিজিটাল যুগের এআই দিয়ে তো এই ভোট কেন্দ্রে বাধাহীন পরিবেশ সহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে পরে 10 দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। ভোটের আগে 10 দিন এবং ভোটের পরে 10 দিন সেনাবাহিনী যাতে থাকে। নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব, এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন্ড আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। এবার দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোনো পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়ে রাজনীতি কিংবা দলের সঙ্গে যুক্তদের পর্যবেক্ষক নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সিইসি। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না। ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা। এদিন বিকেলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। 1 ঘন্টার বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি সেসব দেশে নিবন্ধনের সময় বাড়ানোর আহ্বান জানান। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী তালিকা নিয়ে কিছু সমস্যার কথা স্বীকার করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, গুরুত্ব দেবে কর্মসংস্থানে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির নেতারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এখন উন্মুক্ত, তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। ঝামেলা ছাড়াই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই
26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বড় রাজনৈতিক দল, তাই এক আসনে একাধিক প্রার্থী থাকলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিকেলে চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে গুরুত্ব দেবে। আমরা কোনো মেগা প্রজেক্ট করব না, কোনো মেগা প্রজেক্টে যাব না। আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ, এমন মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দুর্নীতি, সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে রায় দেবে বলে দাবি করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবেন বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে এক নাগরিক সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় পুরানো স্টাইলে নির্বাচন হলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয় মন্তব্য করে তিনি ভোটারদের প্রতি কোনো দলের অন্ধভক্ত না হওয়ার আহ্বান জানান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নারীরাও কাজের সহজ সুযোগ পাবেন। এ সময় সব দলের প্রতি রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত আমির। দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে এদেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রায় 4 ডিসেম্বর। মঙ্গলবার সকালে রুলের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। রিটকারীর আইনজীবীরা বলছেন, বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দর ইস্যু। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। আর চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। 4 ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। আমরা মনে করছি আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না। মানতে নারাজ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনস্বার্থে করা রিটের নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন। তার দাবি, জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2023 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। 5 আগস্টের পর দায়িত্ব নিয়ে একই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন।
ইকো অটো বডি শপ একটা ফ্র্যাঞ্চাইজি, এবং আমরা এখানের মধ্যে গাড়ির সব ধরনের কাজ করে থাকি। আমরা সব ধরনের ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট করে থাকি। এখানে গাড়ি পেইন্ট, বডি ডেন্ট থেকে শুরু করে সব কাজ আমাদের এখানে হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন মেকো কলিশন রিপেয়ার অ্যান্ড অটো পেইন্টিং আমেরিকান বডি শপ এখন আপনার শহরে। সাধারণ অথবা দুর্ঘটনাজনিত গাড়ি মেরামতে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেকো দিচ্ছে পরামর্শ সহ সব ধরনের সেবা। দেখছেন প্রবাসের সময়। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে মৌলানা ভাসানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনেকে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছে, ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে। বুলু দাবি করেন, বিএনপির ৩১ দফায় আগামী ১০০ বছরের মুক্তির সনদ। ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে, আমি যেখান থেকে ভোট করে আমি যাই, গ্রামে যাই, বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগ আছে, সেখানেও যাই। সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আসে, বেহেশতের টিকিট দিয়ে যায়, বলে যে অমুক মার্কায় প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন, বেহেশতের টিকিট তো আল্লাহ রসুলও দিতে পারেন। আজকে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের মোবাইলে চালু হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। অজান্তেই কাটা হচ্ছে টাকা, বিভিন্ন সেবার নামে দেয়া হচ্ছে বিরক্তিকর কল। মেয়াদহীন ডেটায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নতুন সিম ১০০ টাকায় মিললেও রিপ্লেস করতে লাগে ৩৪৫ টাকা। নম্বর ঠিক রেখে অপারেটর বদলেও ভোগান্তির শেষ নেই। মোবাইল গ্রাহকদের সেবা সংক্রান্ত অভিযোগ ও মতামত জেনে তার ভিত্তিতে পদক্ষেপ নিতে গণশুনানির আয়োজন করে আসছে বিটিআরসি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনলাইনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়। সময়ে অসময়ে অপ্রয়োজনীয় সার্ভিসের নামে বিরক্তিকর ফোন কলের অভিযোগও আসে শুনানিতে। এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো অটোমেটিক্যালি চালু হচ্ছে, আর চালু কাদের হচ্ছে? যারা নিরক্ষর জীবনেও ইন্টারনেট ইউজ করেনি। সিম রিপ্লেস ফি ৩৪৫ টাকা নিয়েও ক্ষোভ জানানো হয়। না জানিয়েই সিম রিসাইকেলের অভিযোগ করেন এক গ্রাহক। কল রেট ৪৫ পয়সা থেকে কমানোর দাবি জানান কেউ কেউ। আমার সিম কার্ডটি হয়তোবা কোনো কারণবশত আমার বন্ধ থাকতেই পারে, সেক্ষেত্রে যখন এটা পুনরায় আপনারা বিক্রি করে দিচ্ছেন, আমার যে তথ্যগুলো আছে, তথ্যগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন না। বিটিআরসি বলছে, গণশুনানি উপলক্ষে ১৫০০ অভিযোগ জমা পড়েছে। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপারেটর যে কোনো সার্ভিস চালু করবে যেটার সাথে তার টাকা কাটা যাবে, এটা কিন্তু তার অনুমতি নেয়। যদি কোনো ব্যক্তির এরকম অপিনিয়ন ছাড়া কোনো অপারেটর হয়, আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। বর্তমানে দেশে মোবাইল ফোনের সচল সিম সংখ্যা ১৮ কোটি ৮০ লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অতীতে নখদন্তহীন বাঘ হিসেবে পরিচিত দুদকের নখ দাঁত এখনও পুরোপুরি গজায়নি। দুদক সম্পর্কে এমন মূল্যায়ন খোদ সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের। বলেন, আগামী দিনে দুদকে কেউ চাপ সৃষ্টি করলে তাদের নাম প্রকাশ করা হবে। এ সময় জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামায় সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসাবে পথ চলা শুরু হয় দুদকের। গেল ২১শে নভেম্বর পথ চলায় ২১ বছর অতিক্রম করেছে এই সংস্থাটি। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া বর্তমান কমিশন জানান দেয়, গেল এক বছরে প্রায় ২৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দসহ নানা সফলতার কথা। দুদক চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, নখদন্তহীন হিসেবে পরিচিত প্রতিষ্ঠান বর্তমানে কতটা শক্তিশালী? বলেন, কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে। দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায়
দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকা দৌরাত্ম্য থাকতে পারে আশঙ্কা করে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় দৃষ্টি থাকবে দুদকের। আমাদের হাতে সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনারা হুইসেল ব্লোয়ার হিসেবে যেগুলিকে ব্লো করবেন আমরা সেগুলিতে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে পরীক্ষা করে আমরা নির্বাচন কমিশনকে জানাতে। কালো টাকার ছড়াছড়ি কমাবার জন্য আমাদের সম্পদ খুব সীমাবদ্ধ, লোকবল সীমিত। আমার মনে হয় ইটস এ ভেরি গুড আইডিয়া। আমরা আমাদের অন্তত ৫-৭ জনের একটা টিম করতে পারি কিনা এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি, এটা আমরা একটু পরীক্ষা করে দেখব। গত ১ বছরে দুর্নীতির ধরনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি নিরোধে সফল একটা দেশের কথা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী ১ তানোর গোদাগাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন এবং মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার সন্ধ্যায় শরীফের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল বের করেন তারেকের সমর্থকরা। এ সময় অপর দিক থেকে শরীফের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাঙচুর করা হয় গাড়ি। প্রবাসী শ্রমিকরা যেন কম ভাড়ায় বিদেশ যেতে এবং দেশে আসতে পারেন তা বিবেচনায় রেখে বিমান সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাই এলডির ঢাকা জেদ্দা রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাজেট বান্ধব বিমান সংস্থাগুলোর প্রাথমিক ভাড়া কম হলেও সিট নির্বাচন, খাবার, পানীয় এবং লাগেজের মতো সুবিধার জন্য আলাদা ফি নেওয়ার কারণে তা ব্যয়বহুল হয়ে যায় বলে জানান বিমান উপদেষ্টা। এয়ারলাইন্স ফ্লাই এডিল বুধবার থেকে জেদ্দা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু করছে। Bring fairness to our people, that what they deserve. Breathe oxygen in our country. They're working so hard. Just make the market more transparent, make the market available, play fair, and get the fair chance of earning money also from my country. I mean, we want you to be profitable. অপরিকল্পিত মাছ আহরণের কারণে সমুদ্রে মাছের স্টক কমে আসছে, আর মাছ না পাওয়ার কারণে অনেকেই জাহাজ বিক্রি করে দিচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মৎস্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, একদিকে আমরা গভীর সমুদ্রে যেতে পারছি না, অন্যদিকে সমুদ্র উপকূলেও মাছ কম ধরা পড়ছে। তাই উপকূল এবং গভীর সমুদ্র নিয়ে আগামীতে পরিকল্পনা সাজাতে চায় সরকার। ফরিদা আখতার আরও বলেন, দেশে মাত্র 4% নারী জেলেকে কার্ড দেওয়া হয়েছে, তা বাড়াতে কাজ করছে সরকার। আমাদের তো সম্পদ বলতে গেলে এই মাছ, সমুদ্রের মাছ এবং ইনল্যান্ড ফিশারিজও বটে, কিন্তু সমুদ্রে আমাদের অনেকগুলো অজানা ছিল মাছের স্টক সম্পর্কে। সেটা কিন্তু আমরা মনে করি যে ওটাকে রক্ষা করা বা ওটার ব্যাপারে আমাদের আরও কাজ করার অনেক কিছু আছে। আমাদের ডিপ সি ফিশিংয়ে এখন আমরা সেভাবে যাইনি, ফলে আমি এটা খুব গুরুত্বের সাথে দেখতে চাই। আগামী 30 নভেম্বর পর্যন্ত ঋণ পুনর্তফসিলের সুযোগ নিয়ে খেলাপির তালিকা থেকে বের হওয়ার সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ও বাজার চাহিদা কমে যাওয়া কোম্পানিও এই সুযোগ নিতে পারবে। তবে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঢালাও এই বিশেষ সুবিধা শৃঙ্খলা নষ্ট করতে পারে। কোভিডের সময় দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আপৎকালীন বিবেচনায় বিশেষ সুবিধা দেয়া হলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলোর চাহিদা কমেছে। এমন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে এলসি খোলা ও ঋণ গ্রহণের মতো অসুবিধায় ভুগছে একই গ্রুপের উৎপাদনশীল বৃহৎ প্রতিষ্ঠান। এছাড়াও অনেক প্রতিষ্ঠান সময়ের সাথে বাজারের চাহিদা হারিয়েছে। তারা সহ 30 নভেম্বর পর্যন্ত ঋণ খেলাপিদের বিশেষ সুবিধায় এক্সিট দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। 2% ডাউন পেমেন্ট দিয়ে এই সুবিধায় 10 বছরের জন্য ঋণ পুনর্গঠন করা যাবে। 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের প্রেক্ষিতে পরবর্তী 6 মাসের মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদন নিষ্পত্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু পলিসির যে এন্ড পিরিয়ডটা ডিসেম্বর,
তো সেটাকে পুরোটা কভার করতে গেলে নভেম্বর পর্যন্ত যদি যেটা হয় তাদেরকেও এই সুযোগের আওতায় আনা যায়। এ ধরনের বিশেষ সুবিধার কমিটিতে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণ শৃঙ্খলা নষ্ট করবে বলে মনে করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। সেন্ট্রাল ব্যাংক কোনোদিনও কোনো অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গে জড়িত হওয়া উচিত না, এখানে প্রবলেম শুরু হয়ে যায়। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পুরোপুরি দায়িত্ব মানে সুপারভিশন মনিটরিং করা। এর আগে এক্সিট সুবিধা নেওয়া অনেক ঋণগ্রহীতা 4 বছর পর একবারে পুরো টাকা পরিশোধ করতেন। নতুন নির্দেশনা অনুযায়ী ঋণগ্রহীতাকে ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে এবং বার্ষিক পরিশোধের পরিমাণ বকেয়া ঋণের 20% নিচে হতে পারবে না বলে জানানো হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। আফগানিস্তানের খুশতে পাকিস্তানের বিমান হামলায় 10 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালিবান প্রশাসনের মুখপাত্র জানান, সোমবার মধ্যরাতে গুরবুজ এলাকায় পাকিস্তানি বাহিনী হামলা চালায়। এতে এক বাসিন্দার বাড়ি ধ্বংস হয়ে যায়, নিহত হন পরিবারের সদস্যরা। এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই নির্বাচন। গুরুত্বপূর্ণ পদসহ অন্যান্য পদেও এসেছে বেশ কিছু নতুন মুখ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুবেলের রিপোর্টে বিস্তারিত। রোববার ছিল আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাইয়ের নির্বাচন। 3 বছর পর পর হয় এই নির্বাচন, তাই প্রবাসী বাংলাদেশিরা মুখিয়ে থাকেন ভোট দেওয়ার জন্য। ভোট চাইতে শেষ কয়েকটি সপ্তাহ আয়ারল্যান্ডের এক কাউন্টি থেকে আরেক কাউন্টি চষে বেরিয়েছেন প্রার্থীরা। তবে সব প্রার্থীর মাঝে সভাপতি পদে কে জয়ী হবেন সেদিকেই ছিল সবার চোখ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এছাড়াও যেখানে ভোটারদের কম বসবাস সেসব স্থানে সাব সেন্টার করা হয়। এবার 3 জন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। ভোট শেষে শুরু হয় গণনা, গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা শেষ হতে। এতে সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাত্র 94 ভোটে জয় পান মোহাম্মদ মোস্তফা। তিনি পান 2022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইদ রেজা মিলন পান 1928 ভোট আর মোহাম্মদ আক্তার পান 941 ভোট। ভোট দিতে এসে ভোটাররা ছিলেন উচ্ছ্বসিত। একটা সুন্দর দেশীয় পরিবেশ, দেশের মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। এখানে খুবই সুষ্ঠু পরিবেশে, শান্ত পরিবেশে এখানে ভোট হচ্ছে। আমি আশা করব যারা নির্বাচিত হবেন আমাদের কমিউনিটির জন্য আপনারা আরো অনেক উন্নতি করার জন্য কাজ করবেন। প্রত্যাশা একটাই, সবাই যাতে কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যায়। আয়ারল্যান্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কি কি গ্যাপ আছে, গ্যাপগুলো অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যাতে হচ্ছে আমাদেরকে সেই সাপোর্টটা দেয়। নির্বাচিত হলে কমিউনিটিতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানালেন নতুন সভাপতি ও সম্পাদক। আমরা সকলে মিলে আয়ারল্যান্ডে বাংলাদেশের উন্নয়নের জন্য সকলে একত্রে কাজ করব এই প্রত্যাশা করছি। আমি আশা করি আপনারা সকলে আমাদের সাহায্য করবেন। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নির্বাচনে তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমগ্র আয়ারল্যান্ডবাসীকে যারা আবাইয়ের সাথে সবসময় থেকেছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা নির্বাচন কাজে সহযোগিতা করছেন স্পেশালি নির্বাচন কমিশন এবং কমিশনের যারা ভলান্টিয়ার ছিলেন সকলকে ধন্যবাদ। এদিকে গোলই বাংলাদেশ কমিউনিটির ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও জাল ভোটের অভিযোগ রয়েছে, যেটি প্রধান নির্বাচন কমিশন বরাবর এরই মধ্যে জানানো হয়েছে। জয়ী হয়ে সবাই বলছেন ঐক্যের কথা। এই ঐক্যের হাত ধরেই আগামী দিনের আবাই হবে এক চমকপ্রদ এক নিদর্শন এখানের বাংলাদেশিদের জন্য। এই জন্যই আগামী দিনে এই কমিটি সকলকে নিয়ে এক ছাতার নিচে বসবাস করবে, এটি হোক আগামীর প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জাপান চীন কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। মাত্র 3 দিনে জাপানমুখী প্রায় 5 লাখ বিমান টিকিট বাতিল করা হয়েছে, যা করোনা পরবর্তী নজিরবিহীন। পরিস্থিতিকে আরও জটিল করেছে চীনের ভ্রমণ সতর্কতা এবং সম্প্রতি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান ইস্যুতে কড়া মন্তব্য। বিশ্লেষকদের মতে এই রাজনৈতিক সংকট শুধু উড়োজাহাজে চলাচলে নয়, দুই দেশের সামগ্রিক সম্পর্কে সরাসরি প্রভাব ফেলতে পারে। ফলে জাপানের পর্যটন খাতের পাশাপাশি দেশটিতে থাকা বিদেশি কর্মী এবং বিদেশগামী যাত্রীরা রয়েছেন উদ্বেগে। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্ট।
দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সম্প্রতি জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে বেইজিং। তার পরপরই জাপান রুট সাময়িক স্থগিত করে সিচুয়ান স্প্রিং সহ একাধিক চীনা এয়ারলাইন্স। 15 থেকে 17 নভেম্বরের মধ্যে প্রায় 5 লাখ যাত্রীর বুকিং বাতিল হয়েছে। যদিও এটিকে ব্যবসায়িক সিদ্ধান্ত আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানগুলো, তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। জাপান যাওয়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চীনা নাগরিকরা। তাই টিকিট বাতিলের প্রভাব পড়েছে হোটেল, বিপণী বিতান, রেস্তোরাঁ ও স্থানীয় পরিবহন ব্যবসায়। গিনজা, শিনজুকুর মতো জনপ্রিয় এলাকায় ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় শেয়ার বাজারেও পতন দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের সংখ্যা দীর্ঘমেয়াদে খুচরা, হসপিটালিটি ও সেবা খাতে কোটি কোটি ইয়েন ক্ষতি হতে পারে। আকাশপথ সংকটে উদ্বেগ বেড়েছে বিদেশমুখী যাত্রীদেরও। ডিসেম্বরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করা শিক্ষার্থীরা বেইজিং ট্রানজিট রুট বাতিল বা পরিবর্তনের ঝুঁকিতে পড়েছেন। অনেকেই খুঁজছেন বিকল্প রুট, যা বাড়তি ব্যয় ও সময় এবং ঝুঁকি তৈরি করতে পারে। চীনের ফ্লাইট বাতিলের জন্য আমরা শিক্ষার্থীরা দুশ্চিন্তায় আছি। ডিসেম্বরে আমরা অনেকেই শিক্ষার্থীরা আছি যারা চায়না, সাউদার্নে টিকিট কেটেছি। শেষ মুহূর্তে যদি টিকিটগুলো বাতিল হয়ে যায় তাহলে আমরা অনেক বড় সমস্যার সম্মুখীন হব। উত্তেজনা বাড়লে কমে যেতে পারে জাপানগামী ফ্লাইট, যা যাত্রীদের বিকল্প রুটের চিন্তা করতে বাধ্য করবে। শুধু পরিবহনেই নয়, এই সংকট দুই দেশের সামগ্রিক কূটনীতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত জুলাইতে বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ফ্লাইটটি বন্ধ হয়ে যাওয়াতে প্রবাসীদের এখন নির্ভর করতে হচ্ছে চায়না এয়ারলাইন্সের উপর। এদিকে চীন জাপান রাজনৈতিক টানপোড়েনের কারণে ডিসেম্বরে যদি ফ্লাইট বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে, তাহলে ডিসেম্বরে শিক্ষার্থী এবং প্রবাসীরা যারা পরিকল্পনা করেছেন দেশে যাবেন তারা বিপাকে পড়তে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে বিজেপি নেতারা। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের নামে লাখ লাখ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি আরও বলেন, বিগত ভোটার তালিকার সংশোধন হলে প্রশ্নের মুখে পড়বে প্রধানমন্ত্রীর পদও। ভারত থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। পশ্চিমবঙ্গ সহ ভারতের 12টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর কর্মসূচি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে অভিযোগ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এর বিরোধিতায় এবার রাজপথে নেমেছে দলটি। বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁয়ে এক সমাবেশে এই কর্মসূচির কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 2024 সালে যারা ভোট দিয়েছেন, এবার যদি তাদের নাম বাদ দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রীর নামও বাদ যাবে। নির্বাচন কমিশন বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করে মমতার অভিযোগ, বেছে বেছে কেবল সংখ্যালঘু মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। তবে বিজেপির পাল্টা অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভোটারদের ভুল বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাওয়ায় তৃণমূলের করুণ পরিণতি অনিবার্য বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু, তারা নরেন্দ্র মোদী ছাড়া, বিজেপি ছাড়া কাউকে চেনে না। নির্বাচন কমিশনের দাবি, মৃত ভোটার এবং বহু জায়গায় একই ব্যক্তির নাম থাকায় সেগুলো সংশোধন করতেই তাদের এই কর্মসূচি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রথম ভোট শীর্ষক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জীবিকা নির্বাহের আশায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান লাখ লাখ বাংলাদেশি। জনশক্তি রপ্তানির দিক থেকে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরব। বর্তমানে দেশটিতে ৩৫ লাখের বেশি বাংলাদেশির বসবাস। তবে বিপুল সংখ্যক এই প্রবাসী বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকেন। এবার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ লক্ষ্যে স্থানীয় সময় সোমবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রথম ভোট শিরোনামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রথম ধাপ, অনলাইন নিবন্ধন ও প্রযুক্তিগত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভিডিও প্রেজেন্টেশনে উপস্থাপন করা হয়। আমাদের সময় দেওয়া বেঁধে দেওয়া হয়েছে 4 ডিসেম্বর। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি। জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে বলেও মনে করেন তারা। প্রবাসীরা যাতে সহজে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়ে দূতাবাস সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। সমাবেশে আপনাদের মূলত আমরা স্পেসিফিক সৌদি আরবে যারা বসবাসরত তাদের কি করণীয়, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কোন সময় রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ভোট দিবেন এবং কিভাবে আপনার ভোটটি পুনরায় নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রেরণ করবেন। মতবিনিময় সভায় দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভোট প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে কমপক্ষে 700 টাকা ব্যয় করতে হবে। নিবন্ধন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রতিটি ধাপেই প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন দূতাবাস কর্মকর্তারা। প্রথমবারের মতো জাতীয় ভোটে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করেন তারা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। রোববার ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে আয়োজন করা হয় ইপিএস অ্যাওয়ার্ড ও পিঠা উৎসব। অনুষ্ঠানে 5 ক্যাটাগরিতে 15 জনকে পুরস্কৃত করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রবাসে থাকা বাংলাদেশিরা যত দূরেই থাকুক না কেন, শিকড়ের টান তারা ভুলে না। তাই শীত এলেই প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে রঙিন ও প্রাণবন্ত পিঠা উৎসব, যা শুধু পিঠা খাবারের আয়োজনই নয়, এটি আবেগ, বন্ধন, স্মৃতি আর ঐতিহ্যের রঙে রাঙানো একটি মিলন মেলা। রোববার দক্ষিণ কোরিয়ার বিয়ংজমে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে আয়োজন করা হয় ইপিএস অ্যাওয়ার্ড ও পিঠা উৎসব। সকাল থেকে বিভিন্ন স্টলে পিঠা প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শীতের সকালে খোলা আকাশের নিচে বৈচিত্র্যময় পিঠার প্রদর্শনী উৎসবের মূল আকর্ষণ নানা রকমের পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, চন্দ্রপুলি, নারিকেল পুলি, তেল পিঠা সহ হরেক রকম মিষ্টি সব মিলে প্রবাসের মাটিতেও সৃষ্টি হয় এক টুকরো গ্রাম বাংলার অনুভূতি। ফ্রেন্ড সার্কেল মিলে এখানে অনেকে আসছে, এখানে খুবই ভালো লাগছে। অনেক দিন পর দেশীয় খাবার খেতে পারছি। এখানে এসে বাঙালিদেরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, ভালো লাগছে। ওভারঅল যে সবার সাথে দেখা হচ্ছে এটাই ভালো লাগতেছে, এর থেকে আর বেশি ভালো লাগার কিছু নাই। প্রতি বছরই এই ধারা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এই আয়োজন সবাই যেভাবে গ্রহণ করেছে, প্রত্যেক বছর এর চেয়ে বিশদ পরিমাণে আমরা প্রত্যেক বছর শীতের মধ্যে পিঠা উৎসব এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাব। যারা অনেক দীর্ঘ সময় ধরে দেশে না থাকার কারণে পিঠার সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমরা এবারে পিঠা উৎসবটাকে আয়োজন করেছি। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 15 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের ভোটার নিবন্ধনে সহযোগিতা ও তথ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও ছোট বড়দের নানা খেলার আয়োজন আরো উৎসব মুখর করে তোলে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর কড়াইল বস্তির অধিকাংশ ঘর বাড়ি। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, সব হারিয়ে নিঃস্ব অনেকে। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে 832 ভরি স্বর্ণালংকার জব্দ, পাওয়া গেছে অঢেল বিদেশি উপহারের সামগ্রী। প্লট দুর্নীতি মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপের রায় 1 ডিসেম্বর। এবং জাতীয় নির্বাচনের পদ্ধতির এই গণভোট, গেজেট প্রকাশ, ব্যালট হবে রঙিন, শিগগিরই প্রচারণা শুরু। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।